রাষ্ট্রপতি চুপ্পুর কপাল পড়ে গেল, ডক্টর ইউনূসের কপাল খুলে গেল। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি দেশ ছেড়ে বিদেশে পালাতে গিয়ে এবার হাতে নাতে বিমানবন্দরে ধরা পড়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হযরত শাহজালাল বিমানবন্দরে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। বঙ্গভবনে পরবর্তী মসনদে ডক্টর ইউনূস, তারেক রহমানের এক গোপন চালে তোলপাড় রাজনীতি। রাজনীতিকে সত্যি কোনো চিত্রনাট্য মেনে চলে নাকি সব সমীকরণ উল্টে দেওয়ার নামই রাজনীতি? শাহাবুদ্দিন চুপুর যখন বিদায়ের কথা শোনা যাচ্ছে, তখনই আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শোনা যাচ্ছে। তিনিই হচ্ছেন রাষ্ট্রপতি। চুপ্পু আঙ্কেল এই মুহূর্তে গ্রেপ্তার। ক্লিয়ার আমরা যে উনি স্বৈরাচারের কলিগ, উনি নিজের স্বৈর শাসক। গণহত্যাকে ওই সময় তিনি সাপোর্ট করছেন, নিজেরা চেয়ার টিকে রাখার জন্য প্রতিবাদ তো করেন নাই, সাপোর্ট করছেন। চুপ্পুর আনুষ্ঠানিক পদত্যাগের মধ্য দিয়ে ক্ষমতার সর্বোচ্চ শিখরে থাকা স্বৈরাচারের শেষ চেলাটা অপসারিত হলো। চুপ্পু আগে আওয়ামী লীগ ছিল, এখনো আওয়ামী লীগ, সে ভবিষ্যতে আওয়ামী লীগ থাকবে, তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। তাসের ঘরের মতো গুড়িয়ে গেল শেখ হাসিনার শেষ দুর্গ। বঙ্গভবনের সুরক্ষিত দেয়ালে আঘাত এনেছে প্রলয়ঙ্কারী রাজনৈতিক ভূমিকম্প। ভারতে বসে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা হয়তো স্বপ্নেও ভাবেননি রাষ্ট্রের সর্বোচ্চ মসনদে থাকা তার অন্ধ অনুগত শেষ মিত্রটিকেও এভাবে অপদস্থ হয়ে বিদায় নিতে হবে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত ফেঁসে যাচ্ছেন। তিনি সেফ এক্সিট না পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তারেক রহমানের সবচেয়ে বড় রাজনৈতিক মাস্টারস্ট্রোক। এখন দেখার বিষয়, সব হিসাব নিকাশ মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে। তিনি পদত্যাগ করার পরের থেকেই তার বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে মাঠে নামতে শুরু করেছে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীরা। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর সেই স্থানে কে বসবে বা সেই দায়িত্ব কে গ্রহণ করবে এ নিয়েও সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই জায়গাতে বসতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনই তথ্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। যে কোনো মুহূর্তে ক্ষমতার শীর্ষ স্থান থেকে সোজা কারাগারের অন্ধ প্রকোষ্ঠে ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। তার জ্বলন্ত প্রমাণ যেন আজকের বঙ্গভবন। গত মে মাসের এক থমথমে রাতে লন্ডনের এক হাসপাতালে ভেসে আসা মাত্র একটি গোপন টেলিফোন কল যে পুরো বাংলাদেশের ক্ষমতার শীর্ষ সিংহাসনকে এভাবে কাঁপিয়ে তুলবে এবং বঙ্গভবন থেকে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতিকে সরাসরি গ্রেফতারের মুখে দাঁড় করাবে, তা হয়তো স্বয়ং তিনি নিজেও ভাবতেই পারেননি। হাজার হাজার মাইল দূরে চিকিৎসাধীন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই অতি গোপন ফোনালাপ যখন ঢাকার গোয়েন্দা সংস্থার রাডারে হুবহু ধরা পড়ল, ঠিক তখনই বঙ্গভবনের ভাগ্য চিরতরে লেখা হয়ে যায়। রাজনৈতিক সৌহার্দ্য ও সাংবিধানিক নিয়ম রক্ষা করতে গিয়ে যে তারেক রহমান নিজ জোটের প্রচন্ড ক্ষোভ ও তীব্র আপত্তি সামলে রাষ্ট্রপতিকে পরম সম্মানের পদে বহাল রেখেছিলেন, সেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘটনা জানার পর আর এক মুহূর্ত বিলম্ব করেননি। গোয়েন্দা ফাইলের বিস্তারিত নথি টেবিলে পৌঁছা মাত্রই রাষ্ট্রপতির কাছে পৌঁছে যায় সরকারের চূড়ান্ত ও কড়া বার্তা, যার ফলশ্রুতিতে ইতিমধ্যেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। যে ক্ষমতার চেয়ারে বসে তিনি ভেবেছিলেন নিজেকে নিরাপদ ও অধরা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এক চরম ও শক্ত সিদ্ধান্তের মুখে সেখানেই হঠাৎ বাজতে শুরু করলো তার গ্রেফতারের করুণ বিদায় ঘণ্টা। রাজনৈতিক সমীকরণে কি সবসময় 2 আর 2 4 হয়, নাকি চরম বিশ্বাসের আড়ালে জমে থাকা গোপন আঘাত এক নিমেষেই উল্টে দেয় সমস্ত খেলা? বঙ্গভবনের সুরম্য প্রাসাদে এক নজিরবিহীন ভূকম্পন, যে রাষ্ট্রপতিকে ছাত্র জনতার বিপ্লব অন্তর্বর্তী সরকারের চরম ঝড়ো হওয়া থেকে পরম আশ্রয় আগলে রেখেছিল তারেক রহমানের সরকার। লন্ডনের সেই একটি এনক্রিপ্টেড ফোন কল কিভাবে তাকে রূপান্তরিত করলো রাষ্ট্রদ্রোহিতার দায় গ্রেফতারের সবচেয়ে বড় ঝুঁকিতে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে যখন দেশ জুড়ে সাঁড়াশি কঠোর শুদ্ধি অভিযান জোরদার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ঠিক তখনই দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধানের সাথে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর এই রহস্যময় যোগাযোগকে স্রেফ একটি সাধারণ কথোপকথন হিসেবে দেখতে নারাজ তারেক সরকার। একে দেখা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র এবং বর্তমান সরকারের পিঠে এক অভূতপূর্ব ক্ষমতার কুঠারঘাত হিসেবে। ফলে পুরো দেশ জুড়ে এখন একটি চরম কৌতূহল প্রশ্ন, পদত্যাগপত্র সই করে বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার সাবেক রাষ্ট্রপতি কি তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে যাচ্ছেন? ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন গোয়েন্দা নথির গোপন ও বিস্ফোরক পাতাগুলো একের পর এক উন্মোচিত হতে থাকে। গত 9 মে চিকিৎসার দোহাই দিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দীর্ঘ 9 দিন লন্ডনে অবস্থানের পর 18 মে তিনি দেশে ফেরেন, কিন্তু সেই
সেই 9 দিনের থমথমে ব্যবধানে ক্ষমতার অন্দরে চলছিল ভিন্ন এক হিসাব নিকাশ। লন্ডনের ওই হাসপাতালে থাকা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার সরাসরি মধ্যস্থতায় রাষ্ট্রপতির ফোনের সংযোগ ঘটিয়ে দেওয়া হয় ভারতের অবস্থানরত শেখ হাসিনার। সরকারের গোয়েন্দা সংস্থার হাতে আসা বিস্ফোরক তথ্যের দাবি করা হয়েছে সেই ফোনালাপে দেশের অভ্যন্তরীণ রাজনীতি, সরকারের আইনি অবস্থান এবং সবচেয়ে স্পর্শকাতর বিষয় আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার অনুসারীদের নিয়ে দেশে ফেরার যে গোপন পরিকল্পনা সাজানো হচ্ছিল তা নিয়ে বিস্তারিত কথা হয়। শেখ হাসিনা ও তার অভিযুক্ত অনুসারীরা যখন দেশে ফিরে আত্মসমর্পণ দল পুনর্গঠনের ছক কষছিলেন, তখন বঙ্গভবনের সর্বোচ্চ অভিভাবকের সাথে এমন আলোচনা প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষোভকে দাবানলের মতো জ্বালিয়ে তোলে। ফোনালাপের খবর চারদিকে ছড়িয়ে পড়তেই ঢাকা রাজনীতিতে এক চরম উত্তাপ ও রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। তারেক রহমানের সরকারের পক্ষ থেকে অত্যন্ত নিখুঁত কঠোর বার্তা পৌঁছানোর পরে রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য হন, কারণ সরকারের আস্থা চিরতরে উঠে যাওয়ায় দ্রুত সরে না দাঁড়ালে পরিণতি হিসেবে যুক্ত পারত গ্রেফতারের চরম লজ্জা। এখন খালি হওয়া বঙ্গভবনের সেই শীর্ষ চেয়ারে বসবেন কে তা নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়। এতদিন রাজনীতির রাজপথে জোর গুঞ্জন ছিল বিএনপির জ্যেষ্ঠ ও প্রবীণ রাজনীতিক যেমন খন্দকার মোশাররফ হোসেন কিংবা ডক্টর আব্দুল মঈন খানের মতো কাউকে হয়তো রাষ্ট্রের অভিভাবক করা হবে, কিন্তু রাজনীতির অন্তর্মহলে এক অভাবনীয় মাস্টার প্ল্যান সাজিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোন প্রবীণ রাজনীতিককে না বসিয়ে হঠাৎ করে বঙ্গভবনের রেসের সামনে নিয়ে আসা হয়েছে বিশ্ববরেণ্য এক আন্তর্জাতিক ব্যক্তিত্বকে, আর তিনি হলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে সমাদৃত ডক্টর ইউনূস হলেন এমন এক প্রজ্ঞাবান ও শক্ত কৌশলবিদ, যিনি আওয়ামী লীগ আমলের চরম নিপীড়ন পেরিয়ে নিজের অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান তারেক রহমানের বিএনপি সরকার সব রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় মর্যাদার সর্বোচ্চ শীর্ষ পদে নিজের গ্রহণযোগ্যতা বজায় রেখেছেন। দেশ বিদেশের সবার শতভাগ আস্থাভাজন থাকা এই ব্যক্তিত্বকে এবার রাষ্ট্রপতির চেয়ারে বসানোর পরিকল্পনা কেন করছেন তারেক রহমান? রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোন দলীয় রাজনীতিবিদকে বঙ্গভবনে বসালে রাজনৈতিক দলাদলি বা বিতর্কের সুযোগ থেকে যায়, কিন্তু ডক্টর ইউনূসের মতো এক চরম অভিজ্ঞ বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে রাষ্ট্রপ্রধান বানালে একদিকে যেমন পুরো রাষ্ট্র ব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে শতভাগ গ্রহণযোগ্য রাখা যাবে, অন্যদিকে প্রতিবেশী ভারতের মতো আঞ্চলিক পরাশক্তিগুলোর কাছেও এটি একটি পরিষ্কার বার্তা পাঠাবে যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এখন আর কোনো রাজনৈতিক দুর্বলতার সুযোগ দেবে না। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন এক মহামেগা নাটকীয় দৃশ্যপট। রাষ্ট্রপতির এই পদত্যাগ প্রক্রিয়াকে সংবিধান সম্মত রূপ দিতে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে সরকারের উচ্চ পর্যায় থেকে অতি জরুরি টেলিফোন করা হয়। ব্যাংককে উন্নত চিকিৎসার জন্য যা স্পিকারের আগামী 26 জুলাই দেশে ফেরার কথা থাকলেও সরকারের বিশেষ অনুরোধে সব কর্মসূচি ও ফিরতি টিকিট বাতিল করে হন্তদন্ত হয়ে বিমানের প্রথম ফ্লাইটে তিনি ঢাকা এসে পৌঁছালেন। কারণ বাংলাদেশের সংবিধানের 50-এর 3 নং অনুচ্ছেদ অত্যন্ত পরিষ্কার ভাষায় বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তবে তাকে স্পিকারের বরাবর নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হবে। আর সংবিধানের 5-4 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হয় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই পালন করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব। থাইল্যান্ড থেকে স্পিকারকে এভাবে জরুরি ভিত্তিতে তলব করে উড়িয়ে আনার ঘটনা নিশ্চিত করে দিয়েছিল যে তারেক রহমান বঙ্গভবনের ইতিহাস পাল্টানোর চূড়ান্ত পদক্ষেপ সম্পন্ন করে ফেলেছিলেন। কিন্তু ক্ষমতার এই নিষ্ঠুর পরিণতি বোঝার জন্য আমাদের সময়কে কিছুটা পিছিয়ে নিতে হবে, যেখানে দেখা যাবে কিভাবে মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাধীন বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এক অভূতপূর্ব ও নজিরবিহীন চরিত্রের সৃষ্টি করেছিলেন। 2023 সালের এপ্রিল মাসে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যখন তাকেই একতরফাভাবে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে বসিয়েছিল, তখন কেউ ভাবেনি আগামী 3 বছরে এই একটা মানুষের রাজনৈতিক জীবন কতটা নাটকীয় ও উত্তপ্ত রূপ নেবে। তিনি দেশের একমাত্র সাংবিধানিক প্রধান, যিনি মাত্র 3.25 বছরের ব্যবধানে 3টি সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের সরকারের প্রধানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। প্রথমত 2023 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, দ্বিতীয়ত 2024 সালের আগস্টে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এবং তৃতীয়ত চলতি 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি সরকার। গণঅভ্যুত্থানের প্রচন্ড ঝড়ে আওয়ামী আমলের সব বড় বড় সাংবিধানিক ব্যক্তিত্ব যখন পথ হারিয়ে আত্মগোপনে বা জেলে গিয়েছিলেন, তখন কেবল একজন মানুষই অদ্ভুত অলৌকিকতায় টিকে গিয়েছিলেন বঙ্গভবনের সেই ক্ষমতাধর চেয়ারে। তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলটি ছিল এই রাষ্ট্রপতির জন্য সবচেয়ে ভয়াবহ ও অপমানজনক সময়। অভ্যুত্থানের বিপ্লবীরা বঙ্গভবন ঘেরাও করে তাকে টেনে হিচড়ে নামানোর সব আয়োজন শেষ করেছিল। ইউনূস সরকারের চরম বৈরী আচরণে অপমানিত হয়ে তিনি নিজেও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতির ভাগ্য যেন রাতারাতি বদলে যায়। জামায়াত ইসলামী সহ জোটের অন্যান্য দলগুলোর তীব্র আপত্তি, ক্ষোভ ও বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান চরম রাজনৈতিক উদারতা দেখিয়ে ঘোষণা করেন সংবিধানের ধারাবাহিকতা রক্ষা ও সৌহার্দ্য বজায় রাখতে রাষ্ট্রপতিকে সসম্মানে পদে বহাল রাখা হবে। কিন্তু সেই সৌহার্দ্যই কি শেষ পর্যন্ত সরকারের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো? যে সরকারের আশ্রয়ে রাষ্ট্রপতি বঙ্গভবনের স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছিলেন, তাদেরই পিঠে লন্ডনের ওই ফোনালাপের মাধ্যমে ছুরি মারা হয়েছে বলে মনে করছে বিএনপি সরকার। ঘটনার মোড় এখন এমন এক চূড়ান্ত ভয়াবহ জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের হাতে হাত করা ওঠা এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তার গ্রেফতার এখন স্রেফ সময়ের ব্যাপার মাত্র। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত ফেসে যাচ্ছেন। তিনি সেফ এক্সিট না পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যদিও রাজনীতি ক্ষণ ক্ষণে রং বদলায়, রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেই জায়গায় শাহাবুদ্দিন চুপ্পু সেফ এক্সিট না পেয়ে বরং
আইনের জালে আটকা পড়তে পারেন, সে আলামত আমরা লক্ষ্য করছি। তার বিরুদ্ধে একের পর এক অনেকগুলো মামলা হবে, তদন্ত হবে। বিএনপি সরকারের মোটামুটি সম্মতি যে না, তাকে আইনের আওতায় আনার এ বিষয়ে আমরা ইঙ্গিত পেয়েছি। এটা একটা সুখবর দর্শক। আর দি সেম টাইম শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর সেনাপ্রধানকে নিয়ে নানান আলোচনা, জল্পনা কল্পনা বাজারে আসে যে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান মিলেই তো প্রফেসর ইউনূসকে বাধাগ্রস্ত করেছিলেন, ইউনূসকে চাপ দিয়েছিলেন, ইউনূসকে কাজ করতে দেননি। এমনকি শাহাবুদ্দিন চুপ্পুর কারণে আজকের এই বিএনপির পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, যিনি ইউনূসের ডান হাত ছিলেন, তিনি সামরিক উপদেষ্টা ছিলেন অথবা নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বর্তমান সেনাপ্রধানকে বরখাস্ত করে জেনারেল কামরুলকে সেনাপ্রধান বানাতে চেয়েছিলেন, কিন্তু সেটা পারেননি। কেন পারেননি? এই শাহাবুদ্দিন চুপ্পুর কারণে পারেননি। কারণ সেটা করতে হলে তো শাহাবুদ্দিন চুপ্পুর সিগনেচার লাগবে। আর ওদিকে ওয়াকারুজ্জামান তিনি চুপ্পুর সাথে মিলে খেলেছেন। এরকম খেলা কিন্তু হয়েছে। আর দুইজনই হাসিনা অ্যাপয়েন্টেড। আবার ওয়াকারুজ্জামান যতই ভালো হন না কেন, আমরা তাকে রেসপেক্ট করি, বাট তিনি বিক্রম মিস্ত্রির সাথে মিটিং করেছেন ইউনূসের আমলে গোপনে। ভারতের সেনাপ্রধান অনেকবার বলেছে যে আমার সাথে বাংলাদেশের সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ আছে। এগুলো ডেফিনেটলি সন্দেহজনক। যদিও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বর্তমান কার্যক্রম যথেষ্ট সন্তোষজনক এবং এটা হতে তো বাধ্য, এর বাইরে তো আর তার কিছু করার ছিল না। তো দর্শক, এই জায়গায় এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, যে কারণে যে ভয়ে তড়িঘড়ি করে বিএনপি সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দিল, সেই কারণটা তো, সেই ভয়টা তো ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে আছে। কেন শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি তড়িঘড়ি করে পদত্যাগ করার অনেক কারণ আছে। চীন সফরের আউটকাম, অনেক কিছু আমরা বলেছি, বিএনপির ভিতরে অসন্তোষ, কিন্তু একটা কারণ আছে যে ভয়। বিএনপি সরকার বা তারেক রহমান কাটার বা কাটাযুক্ত সিংহাসনে বসে আছেন, এর মানে তিনি কমফোর্ট ফিল করছেন। সিংহাসনে তারেক রহমান, কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, দুইজনই হাসিনার। এটা কাটাযুক্ত সিংহাসন না, তাহলে কি? এই কাটার ভয়ে মূলত এই সার্জিও গোর বাংলাদেশে আসছেন, আপনারা জানেন, শীঘ্রই সম্ভবত 29 তারিখ। ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক দূত, বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্পের, ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত। এটা একটা বিরাট ষড়যন্ত্রের আলামত এবং চীন সফরের পর স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র এটা ভালোভাবে দেখার কথা নয়। আর সেনাবাহিনী সবসময় যেহেতু যুক্তরাষ্ট্র বলয়টা মেনটেন করে চলে এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, এটা সেনাবাহিনীর রুটি রুজির সাথে একটা সম্পর্কিত বিষয়। এই জায়গায় রাষ্ট্রপতি চুপ্পুকে দ্রুত তড়িঘড়ি করে সরানো, নইলে ছুটির দিনে পদত্যাগের কোনো নজির নেই। ছুটির দিনে কেন পদত্যাগ করতে হবে? তিনি তো আইন অনুযায়ী আরো 1 মাস বঙ্গভবনে থাকতে পারবেন, এমন না? এটা আপনারা অনেকে জানেন। যেমন ইউনূসের বিদায়ের পর, নতুন সরকার গঠনের পরে কি প্রফেসর ইউনূস যমুনা ছেড়ে দিয়েছিলেন? না, প্রায় 1 মাস লেগেছিল। এই জন্য এরকম রাষ্ট্রপতি বা এরকম প্রধানমন্ত্রী, মন্ত্রী, এরা এদের মন্ত্রিত্ব প্রধানমন্ত্রীতে চলে গেলেই সাথে সাথে তাদের বাসভবন ছাড়তে হয় না, একটা সময় দেওয়া হয়। আর চাইলে একজনে একটা বাসা পরিবর্তন করতে পারে না, সময় দিতে। এই জন্য আইন করে সময়ের ব্যবস্থা রয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু চাইলে কমপক্ষে 1 মাস বঙ্গভবনে থাকতে পারেন, তার বাসা চেঞ্জ করতে কমপক্ষে 1 মাস সময় পাবেন। যদিও তিনি অতি দ্রুতই যাবেন, আমরা যেটা জানতে পেরেছি, বঙ্গভবনের বিভিন্ন সোর্স আমাদেরকে যেটা বলেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু স্টিল না, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনই আছে। কিন্তু শুক্রবার তাহলে কেন পদত্যাগ করাতে হলো? এবং ডাক্তার দেখানোর জন্য আমাদের অসুস্থ বৃদ্ধ মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি থাইল্যান্ডে গেলেন, তিনি ডাক্তার না দেখিয়ে চলে আসলেন তড়িঘড়ি করে। এই তড়িঘড়িটার পিছনে একটা ভয় ডেফিনেটলি কাজ করেছে, বিএনপি ঝুঁকি নিতে চায়নি। তো যে ভয়টা শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে ছিল, ওই ভয়টা তো মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়েও থাকার কথা। অ্যানালজি তো এটাই বলে। এখন বিএনপির জন্য একটা স্বস্তির খবর এটা যে শাহাবুদ্দিন চুপ্পু একা কিছু করতে পারতেন না, ওয়াকারুজ্জামানকে সাথে নিয়ে কিছু করার একটা সম্ভাবনা ছিল। এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে, যেই সেনাপ্রধান এই করতে পারে, সেই করতে পারে, সেনা অভ্যুত্থান করতে পারে, যুক্তরাষ্ট্র এটা করতে পারে। এগুলো আওয়ামী লীগের অপপ্রচার কিংবা গুজব কিংবা তাদের উস্কানি, এটা তো আছে। আর এর সাথে সাথে বিএনপি যে একদম ভয় পাচ্ছে না, বিষয়টা এরকম না, ভয়ও আছে তাদের মধ্যে। তবে ওই স্বস্তির খবর এটা যে বাংলাদেশে কোনো অঘটন 111 ঘটাতে হলে 2 জন লোক লাগে, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। এই 2 জনে মিলে এটা করতে পারে। এখন রাষ্ট্রপতি নাই, এখন সেনাপ্রধান চাইলেও পারবেন না। সেনাপ্রধানের সামনে একমাত্র উপায় এখন, যদি, আমি বলছি না যে এটা করবেন, অবশ্যই তিনি অনেক লাইনে এসেছেন, আমি বিশ্বাস করি, আমাদের ওয়াকারুজ্জামান, তিনি সেই হাসিনা অ্যাপয়েন্টেড ওয়াকারুজ্জামান নেই, তিনি বাংলাদেশপন্থী ওয়াকারুজ্জামান। আমরা এটা বিশ্বাস করতে চাই। সন্দেহ সংশয় নিয়ে যাই বলি, এটা যাতে তার উপর একটা চাপ সৃষ্টি হয়, মনস্তাত্ত্বিকভাবে তিনি বাংলাদেশপন্থী হয়ে থাকেন, এই উদ্দেশ্যে আমরা আলোচনাগুলো করি। আমাদের আলোচনা তারা শুনেন, অনেকে যোগাযোগ করেন, আমরা রেসপেক্ট করেই বলছি। 2 জন লোক লাগে, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি। এই 2 জন ছাড়া কোনো অঘটন ঘটাতে পারেন না, এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন না, এই 2 জনেই করতে হয়। আর একটা উপায়, সেটা হচ্ছে মার্শাল ল ডিক্লেয়ার করা, সরাসরি কু ঘটানো। কারণ বাংলাদেশে এই বাস্তবতা নাই। সেই 80 দশকে 2-1টা কু ঘটেছে, এরপরে সারা পৃথিবীতেও এরকম কোথাও কিন্তু এরকম কু ঘটে না।
গণঅভ্যুত্থান ঘটে অথবা 111 ঘটে, পর্দার অন্তরালে খেলে, সরাসরি সেনাবাহিনী ট্যাঙ্ক টুঙ্ক নিয়ে গভীর রাতে রেডিও স্টেশন, টিভি স্টেশন দখল। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।